স্বাগত নিউজ 24 প্রবাসের সংবাদে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। এবার বিস্তারিত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই পবিত্র ধ্বনিতে মুখরিত এখন মিনা নগরী। বিশ্বের লাখো হজ যাত্রী মিনায় অবস্থানের মধ্য দিয়ে হজের প্রথম দিনের কার্যক্রম পালন করছেন। এরপর আরাফাতের ময়দানে মূল পর্ব, মুজদালিফায় রাত্রি যাপন এবং শয়তানকে পাথর নিক্ষেপ সহ বিভিন্ন আনুষ্ঠানিকতায় সম্পন্ন হবে হজ। বিশ্বের 160টি দেশের প্রায় 18 লাখ মুসলমান পবিত্র হজ পালনে সমবেত হয়েছেন সৌদি আরবে। বুধবার ফজর নামাজের পর থেকে মুসল্লিরা মিনায় জামায়াত হয়েছেন। সেখানে রাত যাপন শেষে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে হজের মূল আনুষ্ঠানিকতা। আরাফাতের ময়দানে অবস্থান, একত্রে জোহর ও আসর নামাজ আদায় এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে সম্পন্ন হবে হজের প্রধান কার্যক্রম। সূর্যাস্তের পর আরাফাত থেকে মুসল্লিরা রওনা হবেন মুজদালিফার পথে। সেখানে মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করে ফজরের নামাজ পর্যন্ত অবস্থান করবেন। এরপর 10 জিলহজ মিনায় ফিরে হাজিদের 3টি গুরুত্বপূর্ণ আমল করতে হবে: শয়তানকে পাথর নিক্ষেপ, আল্লাহর উদ্দেশ্যে কুরবানি এবং মাথা মুন্ডন। আল্লাহর কাছে দোয়া চাইতে আসছি দেশের জন্য, জনগণের জন্য। এরা খুব ভালো, আলহামদুলিল্লাহ। পরদিন 11 জিলহজ আবার শয়তানকে পাথর নিক্ষেপ ও তাওয়াফে জিয়ারতের মাধ্যমে হজের ফরজ আমল শেষ করবেন হাজিরা। মিনার সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে আমরা 18টা টিম গঠন করেছি। হজ উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সৌদি প্রশাসন। হজের অনুমতি ছাড়া কেউ যেন হজে অংশ নিতে না পারেন সেই জন্য চলছে তল্লাশি ও নসুক কার্ড যাচাই। এই পর্যন্ত অনুমতি না থাকায় 2 লাখ মুসল্লিকে মক্কা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এদিকে হজ পালনে এসে মৃত্যু হয়েছে 17 বাংলাদেশি হজযাত্রীর। হজ শেষ হবে 12 জিলহজ রোববার। মোহাম্মদ ফিরোজ, নিউজ 24, সৌদি আরব। দর্শক, হজ নিয়ে সৌদি আরব থেকে আরও জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ ফিরোজ। ফিরোজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ, হজের শেষ সময়ের আনুষ্ঠানিকতা সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। ধন্যবাদ ফয়সাল আপনাকে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত পবিত্র মিনা নগরী। গতকাল রাত থেকে এবং আজ সকাল ফজর নামাজের পর থেকে বিশ্বের বিভিন্ন প্রদেশ থেকে আসা মুসল্লিগণ মিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং বর্তমানে তারা মিনায় তাঁবুতে অবস্থান করছেন। কেউ নামাজ পড়ছেন, কেউ তাসবিহ তাহলিল করছেন, কেউ সময় কাটাচ্ছেন, ঘুমিয়ে সময় কাটাচ্ছেন। এবং ফজরের নামাজের পর পরেই হাজিগণ পবিত্র আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা দেবেন। আমি এই বিষয় নিয়ে আমাদের হজ মিশনের সাথে কথা বলেছি। এই পর্যন্ত হাজিরা মিনায় যারা অবস্থান করছেন তারা সুস্থ আছেন এবং ভালো আছেন এবং তাপমাত্রা সহনীয় পর্যায়ে রয়েছে। আগামীকাল অর্থাৎ 5ই জিলহজ পবিত্র আপনার আরাফাতের ময়দানে হাজিগণ অবস্থানের মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য লাভের প্রার্থনা করবেন। সেখানে জোহর এবং আসর নামাজ একসাথে আদায় করবেন হাজিগণ। সেখানে খুতবা করবেন পবিত্র মক্কার হারামের কবির ইমাম শেখ আব্দুল্লাহ। সেখান থেকেই তারা মিনারা অবস্থান করবেন এবং সূর্য অস্তের পর পরেই সেখান থেকে তারা মুজদালিফার উদ্দেশ্যে রওনা দিবেন। প্রতিমধ্যেই হাজিগণ পাথর বা কংক্রিট সংগ্রহ করে তারা মুজদালিফায় পৌঁছে এশার নামাজ ও মাগরিবের নামাজ একসাথে আদায় করবেন। এখন ফজর নামাজ আগ পর্যন্ত সেখানে তারা অবস্থান করবেন। ফজর নামাজ আদায় করে পবিত্র মুজদালিফা থেকে তারা মিনার উদ্দেশ্যে রওনা দেবেন এবং শয়তানকে কংক্রিট নিক্ষেপ করে তারা কুরবানির মধ্যে দিয়ে তাদের হেরাম খুলবেন এবং পরের দিন তারা শয়তানকে পাথর নিক্ষেপ করে পবিত্র মসজিদে হারামে গিয়ে তাওয়াফের মাধ্যমে হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। এই পর্যন্ত হাজিরা মিনা এবং ফিরোজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। মাইলের পর মাইল খালি জমি পড়ে আছে পর্তুগালের বিভিন্ন অঞ্চলে। শ্রমিক সংকটে থমকে গেছে অনেক কৃষি ফার্মের কার্যক্রম, অথচ কৃষি খাতে রয়েছে বিপুল কর্মসংস্থানের সুযোগ। কিন্তু ভিসা প্রসেসিং জটিলতায় বাংলাদেশ সহ অনেক দেশের শ্রমিকরা আসতে পারছেন না। এদিকে সবুজ গাছগাছালিতে ঘিরে থাকা পর্তুগালের কৃষি ফার্মের কাজের প্রশংসা কুড়িয়েছেন বাংলাদেশি শ্রমিকরা। পর্তুগাল থেকে নিজামুর রহমান টিপুর রিপোর্টে বিস্তারিত।
বিশ্বের বিভিন্ন দেশের মতো উচ্চশিক্ষিত বাংলাদেশি তরুণ যুবকেরাও পাড়ি জমাচ্ছেন পর্তুগালে। তবে অভিবাসীদের সংখ্যা বাড়লেও কর্মক্ষেত্র ততটা প্রসারিত হয়নি। একসময় ব্রাজিল, মোজাম্বিক সহ পৃথিবীর অনেক দেশ শাসন করত পর্তুগাল। আজ সে দেশটি মূলত নির্ভর করছে কৃষি ও পর্যটনের উপর। পর্যাপ্ত চাকরির সুযোগ না থাকায় কৃষি ফার্মগুলোর আশেপাশে সবুজ নীরব পরিবেশকে ঘিরে তৈরি হয়েছে আধুনিক মোটেল ও রিসোর্ট। পর্যটকদের আকৃষ্ট করতে এসব উদ্যোগ নিয়েছেন পর্তুগিজ রিসোর্ট ব্যবসায়ীরা। Bangladesh people work in our company. They are polite and hard work. শুধু কৃষি নয়, নির্মাণ কাজ, হাঁস মুরগির খামার সহ বিভিন্ন খাতে বাংলাদেশিরা নিজেদের দক্ষতা ও শ্রম দিয়ে প্রশংসা কুড়িয়েছেন। অনেকেই জমি কিনে গড়ে তুলেছেন নিজস্ব কৃষি খামার, অর্জন করেছেন সফলতা। বেশিরভাগ তারা কৃষিকাজে নিতে গেলে বাংলাদেশি গুলো আমরা তারা নেয়, আর আমরা অন্যান্য দেশ থেকে বেশিরভাগ পর্তুগালে আমরা বাংলাদেশি খুব বেশি। সঠিক নীতি ও সহায়তা পেলে পর্তুগালের কৃষি খাতে বাংলাদেশের শ্রমিকরা হতে পারে অন্যতম ভরসার নাম। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ওমানের ফিনটেক খাতে এক নতুন দিগন্তের সূচনা করল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান ওয়ান রয়্যাল ইন্টারন্যাশনাল। রাজধানী মাস্কাটের এক অভিজাত হোটেলে আয়োজিত হয় কোম্পানির বর্ণাঢ্য আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রবাসীদের মিলন মেলা। ওমান থেকে পলাশশীলের রিপোর্টে বিস্তারিত। প্রযুক্তি, জ্ঞান ও আর্থিক অন্তর্ভুক্তির এক নতুন অধ্যায়ের সূচনা করল ওমানের ওয়ান রয়্যাল ইন্টারন্যাশনাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুরা পরিষদের সদস্য শেখ আহমেদ বিন সাইদ আল বালুশি। বিশেষ অতিথির আসরে ছিলেন শেখ মোহাম্মদ বিন শাম্বে আল বালুশি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র অফিসার ওমেন আল বারাসদি। চাইলে যে কেউ আমাদের কমিউনিটিরা যে কেউ এখানে ইনভেস্ট করতে পারে, ট্রেনিং শিখতে পারে। অ্যাকচুয়ালি ইটস নট নেসেসারি যে এখানে ইনভেস্ট করতে হবে। ওয়ান রয়্যালের পক্ষে অনুষ্ঠানে অংশ নেন এক্সিকিউটিভ ডিরেক্টর সৈয়দ তানভীর আহমেদ, রিজিওনাল পার্টনার মোহাম্মদ মোর্শেদ এবং বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার রবিউল হাসান। তারা তুলে ধরেন ওমানে কোম্পানির ভবিষ্যতের পরিকল্পনা ও প্রযুক্তি নির্ভর আর্থিক অন্তর্ভুক্তির কৌশল। শিক্ষার যে ব্যবস্থাটা, আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে ফিনটেক ইন্ডাস্ট্রিতে ইউজ করতে পারবেন সেই সহায়তা করে থাকি। বহুমুখী ব্যবসা বাণিজ্য আছে এখানে, তারা সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছেন। আমাদের কমিউনিটির যারা, তাদের সাথে ব্যবসা বাণিজ্য করার জন্য আপনারা যারা আগ্রহী আছেন। বাংলাদেশ স্কুলের সাবেক একাডেমিক ডিরেক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্টজন ও সিআইপি মর্যাদাপ্রাপ্তরা ইয়াসিন চৌধুরী, ফুরকান, তৌফিকুল জামান, তহিদুল আলম এবং মিজানুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রবাসীদের মিলন মেলা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অস্ট্রেলিয়ার সিডনিতে ফেয়ারফিল্ড শো গ্রাউন্ডে অনুষ্ঠিত হলো জমজমাট বৈশাখী মেলা। অভিবাসী বাংলাদেশিদের পদচারণায় এই আনন্দ আয়োজন রূপ নেয় একখণ্ড বাংলাদেশে। দেশীয় আবহে সুদূর অস্ট্রেলিয়ায় এই বৈশাখী মেলা ছিল সিডনির বাংলাদেশি কমিউনিটির প্রাণের উৎসবের 30তম বর্ণিল আয়োজন। বাংলা নববর্ষকে ঘিরে এই মহোৎসব রং, সুর আর সংস্কৃতির এক অবিচ্ছেদ্য মিলন মেলায় পরিণত হয়। সিডনির সুপরিচিত বাংলাদেশি সংগঠন বিসিএ এর উদ্যোগে এই আয়োজনের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও মুগ্ধ করে সবাইকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার পাশের লেক থেকে বাংলাদেশি গবেষকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ইউনিভার্সিটির কেলৌনো ক্যাম্পাসের পাশের ওকানাগান লেকে গবেষকের মরদেহ পাওয়া যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিহত শাশ্বত সৌম্য বাংলাদেশের সুনামগঞ্জের বাসিন্দা। তিনি বুয়েট থেকে সিএসইতে প্রথম হন, পরে কানাডায় এমআইটিতে পিএইচডি করছিলেন। পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতেন। 2 দিন আগে ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ায় আলোচনায় অংশগ্রহণ করেন। সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন কানাডায় মুভ করতে যাচ্ছেন। আর সিএমপি জানায় মৃত্যুর কারণ এখনও পরিষ্কার নয়, তারা কোনো অপরাধের সম্ভাবনা দেখছেন না। মালদ্বীপে অভিবাসন সুরক্ষা নীতি বাস্তবায়নের লক্ষ্যে দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ অবৈধভাবে বসবাসরত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে।
এতে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসীরা গ্রেপ্তার হচ্ছেন। এই পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের সমস্যা সমাধানে মালদ্বীপ ইমিগ্রেশনের নতুন কন্ট্রোলার জেনারেল আহমেদ ফাসিহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ইমিগ্রেশন ডেপুটি চিফ অফিসার আলী সুনান এবং বাংলাদেশ হাই কমিশনের কল্যাণ সহকারী জসিম উদ্দিন। হাই কমিশনের পক্ষ থেকে বৈধ ভিসাধারী বাংলাদেশিদের হয়রানি না করার অনুরোধ জানানো হয়। টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের মধ্যে ব্যাডমিন্টন খেলার আগ্রহ দিন দিন বাড়ছে। এই আগ্রহকে উৎসাহিত করতে এবং অংশগ্রহণকে সহজ করতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের লেজার সার্ভিস বিওয়েল সম্প্রতি চালু করেছে দুটি নতুন মেম্বারশিপ প্যাকেজ। সম্প্রতি শুরু হওয়া এই মেম্বারশিপ প্যাকেজ উদ্বোধন করেন ডেপুটি মেয়র কাউন্সিলর মায়ুম তালুকদার, কালচার এবং রিক্রিয়েশন বিষয়ক লিড মেম্বার কাউন্সিলর মোহাম্মদ কামরুল হাসান ও কাউন্সিল কর্মকর্তারা। নতুন মেম্বারশিপে মাসে 8 সেশনে খরচ হবে 49 পাউন্ড এবং 50 সেশনে প্যাকেজ প্রতি খরচ পড়বে মাত্র 5.98 পাউন্ড, যা বর্তমানের তুলনায় অনেক সাশ্রয়ী। এই অফার 1 বছরের জন্য চালু থাকবে এবং বাড়ার যে কোনো বিওয়েল সেন্টারে এটি ব্যবহার করা যাবে। বেশ কিছু খেলোয়াড় এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। শেখ মুজিবুর রহমান ও জাতীয় 4 নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের খবরটি সঠিক নয়, এমন মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। জানান, সব নেতার পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নির্ধারণ করার বিষয়টিও ভুল। বুধবার সচিবালয়ে তিনি আরও বলেন, অধ্যাদেশে মুজিবনগর সরকারকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু সহ অন্যান্য নেতাদের ছাড়া মুজিবনগর সরকার গঠিতই হতো না বলে উল্লেখ করেন উপদেষ্টা। স্বাধীনতার 55 বছর পর মুক্তিযোদ্ধা সংজ্ঞা নিয়ে নতুন বিতর্কে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার রাতে বীর মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা পরিবর্তন করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ 2025 জারি করে আইন মন্ত্রণালয়। অধ্যাদেশের পরপরই বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সেখানে বলা হয়, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, এম মনসুর আলী, এইচ.এম. কামারুজ্জামান সহ 1970 সালের নির্বাচনে বিজয়ী 4 শতাধিক রাজনীতিবিদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গণমাধ্যমে বইছে সমালোচনার ঝড়। বিষয়টি নিয়ে বুধবার সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। উপদেষ্টা জানান, অধ্যাদেশে মুজিবনগর সরকারকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়েছে, আর বঙ্গবন্ধু সহ অন্যান্য নেতারা না থাকলে এই সরকারই গঠিত হতো না। মুজিবনগর সরকারের অন্যদের মুক্তিযোদ্ধার মর্যাদা বাতিলের বিষয় যা বলা হচ্ছে সেটিও সঠিক নয়। মুজিবনগর সরকার তো পুরো যুদ্ধটা পরিচালনা করেছে। মুক্তিযোদ্ধাদের জন্য রেশন কোথা থেকে আসবে, অস্ত্র কোথা থেকে আসবে, কি এগুলি সব এই সরকার করছে না। তো ফলে এইটা তো ঐতিহাসিক সত্য যে এই সরকার পুরো যুদ্ধটা পরিচালনা করেছে। তো এটা কেমন করে ইতিহাস পরিবর্তন করা যায়? এটা একটা মিসলিডিং হয়েছে। তাহলে মুজিবনগর সরকারের মধ্যে কে ছিলেন? শেখ মুজিবুর রহমান ছিলেন, সৈয়দ নজরুল ইসলাম সাহেব ছিলেন, তাজউদ্দিন সাহেব ছিলেন, মনসুর আলী সাহেব ছিলেন, কামরুজ্জামান সাহেব ছিলেন, খন্দকার মুস্তাক সাহেব ছিলেন। এরা সবাই মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ বিষয়কে উপদেষ্টা জানান, 1972 সালে মুক্তিযোদ্ধার যে সংজ্ঞা ছিল সেটাই এখানে বাস্তবায়ন করেছেন। 2018 ও 2022 সালে এটা পরিবর্তন করা হয়। এটা শুধু আমরা নতুন করে প্রবর্তন করি নাই, এটা 72-তে ছিল, 72-এ ছিল। এই সেম এই যে সংজ্ঞাটা আমরা এখন দিলাম এইটা সেম ছিল, এটা পরিবর্তন করেছে 2018-তে এসে এই সংজ্ঞাটাকে চেঞ্জ করেছে। 2022-এ এসে চেঞ্জ করেছে, 2 বার চেঞ্জ হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশে সহযোগী মুক্তিযোদ্ধা হিসাবে যাদের বলা হয়েছে, সম্মান মর্যাদায় তারা মুক্তিযোদ্ধাদের সমানই থাকবেন। সশস্ত্র মুক্তিযোদ্ধাদের অনুরোধে শুধুমাত্র নামের পরিবর্তন করা হয়েছে, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। ওরা এখানে আন্দোলন করছে। শানাজি আসপিন, নিউজ 24, ঢাকা। এখন থেকে ভুল সংবাদ প্রকাশ করে মানুষকে বিভ্রান্ত করলে সরকার আইনানুগ ব্যবস্থা নেবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। সরকার সংবাদ মাধ্যমের স্বাধীনতার ব্যাপারে পূর্বধার আমরা সমালোচনাকে সবসময় ওয়েলকাম করি, কিন্তু আমরা আসলে কখনোই
কাউকে এইরকম কোনো লাইসেন্স দেওয়া হয়নি যে তিনি চাইলেই একটা ভুল সংবাদ প্রচার করবেন। যারাই এখন থেকে এ ধরনের ভুল সংবাদ প্রকাশ করবেন বা বিভ্রান্তিকর প্রকাশ করবেন, যেগুলো আমাদের মানুষকে বিভ্রান্ত করবে, সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা করবে। গুমের নির্যাতনের ভয়াবহতা নিয়ে জাদুঘর নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। গুম সংক্রান্ত কমিশনের দ্বিতীয় প্রতিবেদন গ্রহণ করে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, গণভবনে র্যাবের নির্যাতন এবং গুমের ঘটনা নিয়ে হরর মিউজিয়াম হবে। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এইসব কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। 12 ফেব্রুয়ারি দেশি বিদেশি গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীদের সঙ্গে রাজধানীর 3টি স্পটে বহুল আলোচিত আয়নাঘর পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা। ভুক্তভোগীর বর্ণনা ও সরেজমিন আয়নাঘর দেখে আবেগ আপ্লুত হন সরকার প্রধান। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, এটা বীভৎস দৃশ্য। ভুক্তভোগীদের অভিযোগ, শুধু রাজধানী ঢাকা নয়, সারা দেশে আছে এমন অনেক কথিত আয়নাঘর। গুমের এসব অভিযোগ তদন্তে গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশন প্রধান উপদেষ্টার কাছে তাদের দ্বিতীয় অন্তর্বর্তীকালীন প্রতিবেদন জমা দিয়েছে। বুধবার বেলা 11টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এ প্রতিবেদন হস্তান্তর করা হয়। কমিশনের প্রধান বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রতিবেদন জমা দেওয়ার পর প্রধান উপদেষ্টা বলেন, প্রতিবেদনটি ওয়েবসাইট ও বই আকারে প্রকাশের ব্যবস্থা করতে হবে। এটি নিয়ে শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক মহলেও আগ্রহ রয়েছে। স্যার বলেছেন এটা বাংলাদেশের বিষয় না, এটা গ্লোবাল ইস্যু, বিকজ গ্লোবাল অনেকেই এটা হিউম্যান রাইটস গ্রুপগুলো জানতে চায়, পৃথিবীর মানুষ জানতে চায় যে শেখ হাসিনার আমলে আসলে কি হয়েছিল। এটা তো সবাই জানতে চায়। অনেকে তো এই গল্পগুলো অনেকটাই জানেন, কিন্তু আরো বিস্তৃতভাবে জানার জন্য এটা একটা পৃথিবীর সবাইকে জানানো উচিত। কমিশন সদস্যরা জানান, কমিশনের কাছে এখন পর্যন্ত 1850টি অভিযোগ এসেছে। এর মধ্যে 1350টি অভিযোগ যাচাই বাছাই শেষ হয়েছে। অভিযোগের সংখ্যা 3500 ছাড়িয়ে যেতে পারে। আপনারা দেখেছেন যে 1850টা কেসের মধ্যে 1350টা স্ক্রুটিনাইজ হয়েছে। আরও আমরা যেটা এখন পর্যন্ত আমরা জানি যে সাসপেক্ট করা হচ্ছে যে 3500-এর মতো গুম হয়েছে। এই পুরো কাজগুলো হোক, যারা যারা জড়িত তাদের সবাইকে বিচারের সম্মুখীন হতে হবে। প্রেস উইং ব্রিফিংয়ে আরও জানায়, বিদ্যমান আইনে কেউ 7 বছর নিখোঁজ থাকলে তাকে মৃত বলে ধরে নেওয়ার সুযোগ রয়েছে। আইন সংশোধন করে এটিকে 5 বছর করার সুপারিশও করা হয়। এই দুটা তারা লকে অ্যামেন্ড করতে বলেছেন, তার মধ্যে এটা একটা ল। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। আগামী 9 জুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের যুক্তরাজ্য সফরে যাবেন। 10 থেকে 13 জুন দ্বিপক্ষীয় সফর শেষে 14 তারিখ দেশে ফিরবেন তিনি। 12 জুন প্রধান উপদেষ্টার রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে কিংস চার্লস হারমোনি পুরস্কার গ্রহণ করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার আসন্ন যুক্তরাজ্য সফরের পর্দা উত্থাপন অনুষ্ঠানে এসব কথা জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম। ট্রেড ওরা ইউরোপিয়ান ইউনিয়ন এই মুহূর্তে আমাদেরকে যে বিশেষ সুবিধা দিচ্ছে এলডিসি হিসাবে, ইকোও সেটা দিচ্ছে। এবং আপনারা জানেন যে 2026 সালে আমরা ডেভেলপিং কান্ট্রিতে গ্রাজুয়েট করার পরে আমাদের যাতে ইংল্যান্ড থেকে মানে ইউকে থেকে আমরা যাতে এই জিএসপি প্লাস ফ্যাসিলিটির চেয়েও বিয়ন্ড কিছু পাই, সেই জন্য এই সফরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট মহলের কারো সাথে আলোচনা না করেই বাজেট দিয়েছে সরকার। বিশাল সুদের সাথে অতিরিক্ত কর ও শুল্ক শিল্প খাতে নেতিবাচক প্রভাব পড়বে। গুলশানে বাজেট নিয়ে বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এই কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেটে কম বরাদ্দ হতাশাজনক। অন্তর্বর্তী সরকারের দেয়া বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে বুধবার গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট মহলের সাথে আলোচনা না করেই বাজেট দিয়েছে সরকার। বৈষম্যহীনতার জন্য আমরা আন্দোলন করেছি, তার কোনো প্রতিফলন আমরা এখানে দেখতে পাচ্ছি না। বরঞ্চ উল্টো, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা আরো কমতে যাচ্ছে। আপনি যদি কর বেশি, তারপরে আপনার ভ্যাট বেশি, বিএটি বেশি, তারপরে তাদের ইনফ্লেশন বেশি, মানে দ্রব্যমূল্যের দাম বেশি, সবকিছু তো সাধারণ মানুষের জীবনযাত্রার মানের বিরুদ্ধে চলে যাচ্ছে।
বাজেটে কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ কম দেয়া হতাশাজনক বলে মনে করে বিএনপি। কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার সমালোচনা করে দলটি। বলেন, বিশাল সুদের সাথে অতিরিক্ত কর ও শুল্ক শিল্প খাতে নেতিবাচক প্রভাব পড়বে। বিশাল সুদের হারের সাথে অতিরিক্ত কর ও শুল্ক শিল্পে বড় চাপ সৃষ্টি করবে। বিশেষ করে উৎপাদনশীল খাতগুলো ক্ষতিগ্রস্ত হবে। অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে, কর্মসংস্থানও কমতে পারে। মধ্যম ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর উপর আর্থিক চাপ বাড়লে অর্থনৈতিক অস্থিরতা বাড়তে পারে। বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি ক্ষমতায় গেলে অর্থনীতি পুনর্গঠন ও দেশের মানুষের জীবনমান উন্নয়নে রূপরেখা তুলে ধরে বিএনপি। আমির খসরু জানান, বিএনপি ক্ষমতায় গেলে প্রথম 180 দিনের মধ্যে 50 লাখ দরিদ্র পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। 18 মাসের মধ্যে করা হবে 1 কোটি মানুষের কর্মসংস্থান। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আর এই ছিল প্রবাসী সংবাদে। ধন্যবাদ সবাইকে।